নমস্কার, পোস্টে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আজ দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই এটা ফিক্স প্রোগ্রাম এবং গত দুদিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় রয়েছেন এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য, এবং আজ ছিল সেই দিন। 2022 সাল থেকে এই কাজ শুরু হয়েছিল, আজ 2025-এ 30শে এপ্রিলে এই কাজ শেষ হয়েছে, এবং এটা নিয়ে অবশ্যই রাজনৈতিক তরজা তো রয়েছে যে কে বড় হিন্দু, কে বড় সনাতনী হিন্দুদের হয়ে কাজ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই গোটা বিষয়টা রাজ্যের একটা এমন ধর্মীয় জায়গা থেকে নিয়ে গেছেন যিনি বারবার সেখানে বলার চেষ্টা করছেন এখানে সব ধর্মের মানুষ আসবেন। আমরা জানি পুরীতে জগন্নাথ ধাম যেমন আছেন, পাশাপাশি আজ দীঘাতেও সেই জগন্নাথ মন্দির তৈরি করা আছে, যদিও এটা বলা হচ্ছে যে হিডকো ট্রাস্টি বোর্ড তৈরি করেছেন, এবং তা নিয়েও অনেক বিতর্ক রয়েছেন। বিরোধী দলনেতা অনেক প্রশ্ন তুলেছেন, কিন্তু শুরুটা যতটা খুব শুদ্ধভাবে হচ্ছিল, সন্ধেবেলায় কিন্তু এক নতুন চমক আমরা দেখতে পারলাম। কি চমক? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন এমপি, প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর করা আমন্ত্রণ রক্ষা করার জন্য সরাসরি পৌঁছে গেলেন দীঘাতে, এবং যা নিয়ে শুরু হলো নতুন জল্পনা। যেখানে কাঁথিতে হাইকোর্টের পারমিশন নিয়ে সনাতনীদের সমাবেশ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেখানে দিলীপবাবু যাননি। তিনি পৌঁছে গেলেন একেবারে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে। ফলে এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে অবভিয়াসলি যেখানে রাজনীতির বিষয় নয়, আমন্ত্রণ, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ, সেটা রক্ষা করতে যেতেই পারেন। দিলীপবাবু ছাড়াও বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, বর্তমান রাজ্য সভাপতি সুকান্তবাবুকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, অনেক বিরোধী দলের বিধায়কদেরও, এমপিদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা কেউই যাননি। কিন্তু কেন গেলেন দিলীপবাবু অর্থাৎ দিলীপ ঘোষ, তা নিয়ে কিন্তু এখন আনাচে কানাচে অনেক প্রশ্ন। আমরা শুরু করবো আজকের এই বিষয় নিয়ে আলোচনা। তার আগে আমরা আলাপ করে দেবো আমাদের সঙ্গে উপস্থিত যারা অতিথি রয়েছেন তাদেরকে। আমার একদম ডান দিকে রয়েছেন বিজেপির মুখপাত্র আলী হোসেন সাহেব। আলী হোসেন সাহেব, আপনাকে স্বাগত। আমার সঙ্গে একদম বাদিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই সাহেব। ঝন্টুবাবু, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন টিএমসির সমর্থক দেবব্রত রায়। দেবব্রতদা, আপনাকেও স্বাগত। দিলীপ ঘোষ বরাবরই একটু অন্য নেতাদের তুলনায় অন্যরকম, তার কথাবার্তা, তার রাজনৈতিক কেরিয়ার, যেভাবে বলুন, সম্প্রতি তার বিয়ে নিয়েও অনেক জল্পনা, অনেক আলোচনা হয়েছে। কিন্তু আজকের এই রাজনৈতিক পরিবেশের মধ্যে দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরের আমন্ত্রণ রক্ষা করার জন্য সস্ত্রীক চলে যাওয়া, তা কি সত্যি রাজ্য রাজনীতিতে একটা নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? কেনই বা গেলেন, আর কেনই তার যাওয়া নিয়ে দলের তরফ থেকে অফিসিয়ালি কোনো বক্তব্য এখনও পরিষ্কার করে এলো না? যদিও দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন দল সমর্থন করেন না, ওদিকে দিলীপবাবু বলছেন আমি কোনো রাজনীতি করার জন্য যাননি, আমাকে দল বারণ করলেও আমি এই আমন্ত্রণ রক্ষা করতে যেতাম, কারণ এখানে মন্দির, এখানে কোনো রাজনীতি নয়, যেখানে জগন্নাথের মূর্তি রয়েছে। অবভিয়াসলি শুরুতেই আমি একটু আগে দিলীপবাবুর বক্তব্য শোনাবো। দিলীপবাবু কি বলেছে আজকে যাওয়ার পর, শুনবো। ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে, আরও হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কোনো রাজনীতিক কথা বলতে আসিনি। আমার বন্ধু পাশে আছে মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নেই, বিরোধিতাও নেই। তো আজ ভগবান এত দূর হেঁটে এসছেন পুরী থেকে, আমি এইটুকু এসে ওনাকে দর্শন করলাম। আমাদের বর্ডার 5 কিলোমিটার দূরে উড়িষ্যা এখানে। আর জগন্নাথ তো উড়িষ্যার দেবতা, কিন্তু জগন্নাথ হচ্ছে জগতের নাথ, তার কৃপা সবার দরকার আছে। উনি যদি এত দূর আসেন আশীর্বাদ দিতে, আমি এইটুকু আসবো না? এত বড় মন্দির হয়েছে, পুরী তো বারবার যাওয়া যায় না, এখানে দর্শন করলাম। আমার মতো ভক্ত আসবেন, দর্শন করবেন। কে বানালো, কে উদ্বোধন করলো, সেটা লোকে ভুলে যাবে। খুব স্পষ্টভাবে দিলীপবাবু যেটা বলার চেষ্টা করলেন
যে কে কি বললো তাতে আমি কিচ্ছু মানে বক্তব্য রাখবো না। আমি জগন্নাথ দর্শনের জন্যই এসেছি এবং মুখ্যমন্ত্রী মমতার হাত দিয়ে আজকে যে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে আমি সেই মন্দির দর্শন করতে এসেছি। এবং শুরুতে জগন্নাথ মন্দির দর্শনের পর দিলীপবাবুর বক্তব্য শুনলাম। বিরোধী দলনেতা কী বক্তব্য রেখেছেন দিলীপবাবুর যাওয়া নিয়ে সেটাও শুনবো, কী বলেছেন শুনুন। পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে এসছে, মাংস মাছ খাচ্ছে, চটি করে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে। এ পাপ রাখার জায়গা নেই। জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে। পুরো সরকারটাকে দীঘায় তুলে নিয়ে এসছে। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আমি আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। খুব স্বাভাবিকভাবেই আমরা শুনছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য। আমি প্রথম প্রশ্ন রাখবো ঝন্টুবাবুর কাছে। ঝন্টুবাবু, কোথাও মনে হয় না যে আজকে জগন্নাথ মন্দিরে দর্শনের জন্য বা মুখ্যমন্ত্রী আমন্ত্রণ রক্ষা করার জন্য মন্দিরে চলে যাওয়ার পরে বিজেপির কোথাও একটা অস্বস্তিতে ফেলে দিল আজকে দিলীপ ঘোষ? দেখুন, দিলীপবাবু তো খুব বর্ণময় চরিত্র, আরএসএসের লোক, এবং দলটাও খুব মন থেকে করেন, কোনো দলছুট লোক হিসাবে দলে আসেননি। আদি অনন্তকাল তিনি যতদিন রাজনীতিটা করছেন বিজেপিতেই। আমি বিজেপির অস্বস্তি হয়েছে কিনা তার প্রেক্ষাপটের আগে ঢুকছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে দিলীপবাবু তো আজকে আমি যতদূর জানি হাইকোর্টের নির্দেশে মমতা ব্যানার্জির এই মন্দির মানে কালচারাল সেন্টারের নামে যে মন্দিরটা উদ্বোধন জনগণের ট্যাক্সের টাকায়, তার প্যারালাল তো আরেকটা ধর্মীয় অনুষ্ঠান করছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ঈশ্বরের প্রতি অগাধ প্রেম ভালোবাসা আছে, সেখানে তিনি যেতেই পারতেন। হ্যাঁ, কেন গেলেন না এই প্রশ্নটা কিন্তু আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, এটা একটা কৌশলগত অবস্থান থেকে দিলীপ বাবুর মতন বিচক্ষণ পলিটিশিয়ান, এবং এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এখানে বলেছে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি, আমাকে আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী, তাই আমি জগন্নাথ। এটা তো একটা কসমেটিক উত্তর হলো। আমি বলছি কৌশলগত উত্তরটা কি, যে কৌশলগত উত্তরটা পশ্চিমবঙ্গের বিরোধী বিজেপির এখনতম সফলতম সভাপতি, এই দিলীপ বাবু কেন গেলেন? মমতা ব্যানার্জি ডেকেছে বলেই গেলেন। যতদূর আমি জানি মমতা ব্যানার্জি সম্পর্কে সবচাইতে অশালীন স্তরে আক্রমণটা দিলীপ বাবুই করেছেন এ যাবৎকাল। তিনি তারপরেও গেলেন কই? এর আগেও তো মুখ্যমন্ত্রী অনেক ধরনের অনুষ্ঠানগুলো করেছিলেন। আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎও করলেন। অরূপ বিশ্বাস তাকে অভ্যর্থনা জানালো, কুণাল ঘোষ তাকে অভ্যর্থনা জানালো, এবং আমি বলবো আমার পিসিআরকে সেই ছবিটা পর্যন্ত দেখাতে যে দিলীপ ঘোষের সঙ্গে। হ্যাঁ, এবার এই যে প্রেশার পলিটিক্স, দিলীপ বাবু যে একটা প্রেশার পলিটিক্স ক্রিয়েট করলো, সত্যিকার এই প্রেশার পলিটিক্সটাই কিন্তু পশ্চিমবঙ্গের এবং দিল্লির, মূলত তিনি পশ্চিমবঙ্গের বিজেপিকে থোড়াই কেয়ার করবেই বা কেন? তিনি প্রথম থেকে এই পশ্চিমবঙ্গের বিজেপিটায় সফলতম সভাপতি হিসেবে কাজ করেছেন। শুভেন্দুবাবু উড়ে এসেছেন, কি প্রয়োজন? শুভেন্দুবাবু অনেক ডাইনামিক পলিটিশিয়ান, কিন্তু তার তো একটা ইগো থাকতেই পারে। ফলে তিনি পশ্চিমবঙ্গের কে কি বললো বা কাকে বার্তা দেওয়া, এসব তার কিন্তু থোড়াই কেয়ার। তিনি বার্তাটা দিলেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে একটা প্রেশার পলিটিক্স করে নিয়ে। কীরকম দেখো, উনি মমতা ব্যানার্জির সান্নিধ্যে গেলেন, ঈশ্বর ভক্তি করলেন, চরাচরিত হিন্দু যে সারফেস পলিটিক্সটাই তাতে রইলেন। মানে কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা কেন? আমি কোনো কাজের মধ্যে নেই, কোনো পদে নেই, একদম নয়। সামনে দেখবে এটা চরম অচলাবস্থা চলছে পশ্চিমবঙ্গে, কে সভাপতি হবে। একদম রাইট। এই সভাপতিটা যে দিলীপ বাবুই পাওয়ার যোগ্য, দিলীপ বাবুকে যে কার্যত গোষ্ঠীকন্দলের বলি করে বাড়ির থেকে বহু দূরে ফেলে দিয়ে হারানো হয়েছে। দিলীপ বাবুর ভেতরে যে একটা যন্ত্রণা আছে, কাদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন তিনি, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, যারা দুদিন আগে বিরোধী তৃণমূলে ছিলেন, তারা এসে উড়ে এসে জুড়ে বসে
তাকে যে সরিয়ে দিলেন, তার রাজনৈতিক ক্যারিয়ারটাকে স্তব্ধ করলেন, নির্বাসিত করলেন, সন্ন্যাস নিতে বাধ্য করার কাগারে নিয়ে গেলেন, তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অন্তত কফিনের হয়তো শেষ পেরেকটা মেরে উনি বার্তা দিলেন কেন্দ্রীয় নেতৃত্বকে, সমঝে যাও, দিলীপ ঘোষের খোয়ানোর কিছু নেই। দিলীপ ঘোষ বারবার বলেন, তাহলে কি আপনি কোথাও একটা মনে করছেন এটা ইঙ্গিত যে দল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে? দল পরিবর্তন করবে কিনা তার চাইতে বড় হচ্ছে উনি চুপচাপ বসে পড়ে গিয়ে তৃণমূলকে যে ব্যাকডোরে বিভীষণের ভূমিকায় অবতীর্ণ করে বিজেপিকে কোণঠাসা করবেন 26-এর নির্বাচনে। দল পরিবর্তন করলে পরে তিনি একদম সরাসরি মাঠ হয়ে যাবে বিজেপির দ্বারা, কিন্তু দল পরিবর্তন না করে নিঃস্ব বসে থেকেও দলটা সর্বনাশ করে দেওয়া যায় বিভীষণের মতন। ফলে এটা কিন্তু কেন্দ্রীয় বিজেপির জন্য একটা সত্যিকারের মাথা ব্যথা। কিন্তু আমি কেন মনে করি না যে রাজ্য বিজেপির এখানে তোরাই গিয়ে আছে, কারণ রাজ্যের বিজেপি তো ছেঁড়া ছাতায় গা ঢেকে আছে, তাদের না সাংগঠনিক বেস আছে, না গঠনমূলক বিরোধিতার জায়গাটার অঙ্ক আছে। চিৎকার করে আমাকে একটা বলুন, তাদের থামানো উচিত ছিল, কেন থামানো হলো না দিলীপ ঘোষকে? দিলীপ ঘোষ কি কারো কথা শোনে না? না, প্রথম কথা হচ্ছে দিলীপ বাবুকে সরানোর উদ্দেশ্যটা কাদের এবং কি জন্য, কেন হারানো হলো দিলীপ বাবুকে? কারণ দিলীপ বাবুর মতন স্পষ্টবাদী রাজনীতির চরিত্র, যার করাপশনের দাগ এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি এবং যথেষ্ট জনপ্রিয়, আমি বিশ্বাস করি তৃণমূলের একটা লার্জ প্রপোর্শনেট অফ দ্য পপুলেশন তাদের কাছেও জনপ্রিয়। তাহলে সেই দিলীপ বাবুকে যদি নির্বাসনে না তোলা যায় তাহলে বাকি অনেকের কিন্তু মনসিপাটটা আঘাত আসবে। এই জন্য দেখবেন দিলীপ বাবু আজকে মন্দিরে গেছেন, অথচ 24 ঘন্টা আগে একটা স্টেটমেন্ট দিয়েছে যে বিধানসভার বাইরে অন্য দেশের জাতীয় পতাকাটা পোড়ানো তিনি মনে করেন না শালীনতার রাজনীতি। কাকে বার্তা দিলেন তিনি? একদম সরাসরি আক্রমণ। এটা কিন্তু কৌশল, তার পলিটিক্যাল। ধরুন কালকে সভাপতি নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব সত্যিকারে কিছু শুনলো না তার কথা, তিনি বসে পড়বেন শুধু নয়, দেখবেন ব্রহ্মাস্ত্রের ভূমিকায় অবতীর্ণ হয়ে মমতা ব্যানার্জি তাকে পলিটিক্যাল এনক্যাশ করবে। সেই জায়গাটা আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনেরই নীতি, জানেন কাকে কোথায় কিভাবে ব্যবহার করতে হয়, কোন মাঠে কোন পিচে তাকে খেলাতে হবে। একদম। আলী হোসেন সাহেব, রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি, দলের এমপি, দলের বিধায়ক, তার স্ট্রাকচারাল রাজনৈতিক কেরিয়ার যদি আমরা বলি, এবং সবথেকে বেশি সাফল্য দিলীপ ঘোষের সময়ই এসছে। আজকে তিনি হয়তো কিছুটা হলেও ব্যাকফুটে, তিনি হয়তো দলের কোর কমিটির মধ্যে তার বলার জায়গা অনেক কম, কিন্তু তবুও এমন একজন ব্যক্তিত্ব যে রাজ্য বিজেপিকে একটা অন্য উচ্চতা তুলে নিয়ে গেছে। কিন্তু আজকে দিলীপ ঘোষ বড় নিঃসঙ্গ আমার মনে হচ্ছে কোথাও যেন রাজনৈতিকভাবে, কারণ বর্তমান আপনাদের যে বঙ্গ রাজনীতির যে স্ট্রাকচার তৈরি হয়েছে বা এতগুলো মানে মানে কী বলবো, 2-3টে শিবির তৈরি হয়ে গেছে, কোথায় শুভেন্দু শিবির, কোথায় সুকান্তবাবু, কোথায় অন্য একজন একটা শিবির তৈরি করেছে। ফলে কোথাও মনে হচ্ছে বঙ্গ রাজনীতিতে বিজেপির যে অবস্থান, বিরোধী দল হিসাবে যা করা উচিত শাসক দলের বিরুদ্ধে লড়াই করার জন্য, সেটা হয়তো করছেন, হয়তো 1-2 ইন্ডিভিজুয়াল করছেন, কিন্তু সামগ্রিকভাবে একটা দল হিসাবে পাল্টা লড়াই করার মতন জায়গায় কোথাও যেন আমরা দেখি বড় বড় ইস্যুতেও সবসময় যে নট আপ টু দ্য মার্ক। কিন্তু আজকে যে বিতর্কটা তৈরি হলো দিলীপবাবুর যাওয়া নিয়ে, কিভাবে আপনি দেখছেন? দল তো সমর্থন করে না, সেটা সুকান্তবাবু বলেছেন, এবং আপনার কাছে যাওয়ার আগে আমি সুকান্তবাবুর বক্তব্যটা শোনাবো, বর্তমান রাজ্য সভাপতি কী বলছেন তার দিলীপবাবুর জগন্নাথ মন্দির দর্শন নিয়ে শুনুন। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব। অনেকের আমরা শুনছিলাম সুকান্তবাবুর বক্তব্য। আলী হোসেন সাহেব, পার্টি এন্ডোর্স করে না, খুব সরাসরি স্পষ্ট ভাষা বললেন। তারপরেও দিলীপবাবু সব কিছু নস্যাৎ করে দিয়ে পৌঁছে গেলেন ওখানে, এবং একই সঙ্গে বসে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা করলেন। কিভাবে দেখছেন দিলীপবাবুর এই আজকে? দেখুন, বলার মধ্যে পরিষ্কার করে আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বলে দিয়েছেন যে দল আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আজকের দিনে কমসে কম দীঘাতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আজকের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা আজকে যাব না। কালকের থেকে আমাদের কর্মী, আমাদের সমর্থক, সাধারণ মানুষ তারা যাবে, আর সেখানে দলের কোনো বারণ নেই, বাধাও নেই। আজকে আমরা বিশেষ দিনটাকে আমরা এটাই ভেবেছি যে আমাদের দলের কেউ যাবে না। তার
দিলীপদা গিয়েছেন, দিলীপদার ব্যক্তিগত না, দিলীপবাবু গেলে তো সনাতনী সমাবেশে যেতে পারতেন। আপনারা যে আদর্শ ভাবধারায় এগিয়ে চলেন, সনাতনী হিন্দু সনাতনীদের নিয়ে আপনারা রাজনীতি করার চেষ্টা করেন বা তাদের পাশে দাঁড়ান, আজকে তো আপনাদের বিরোধী দলনেতা কোর্ট থেকে পারমিশন নিয়ে তারপরে সেখানে সনাতনী সমাবেশ করেন, সেখানে না গিয়ে তিনি কেন মুখ্যমন্ত্রীর ডাকে সদা করে চলে গেলেন ওখানে? না, শুভেন্দুবাবু পারমিশন নিয়ে করেছেন কাঁথিতে, সেটা আলাদা বিষয়, খুব কাছে, দীঘার কাছে নিশ্চয়ই আপনি আলাদা বিষয় আছে। কিন্তু দিলীপদা যে বিষয়টায় গিয়েছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আছে, আর শুভেন্দুবাবুর বিষয়টা সেটা আলাদা, ওনারটাও আলাদা। সেই কারণে আমরা যেটা বলতে যাচ্ছি, ওভারঅল পার্টির ডিসিশন আজকে আমরা যাব না, এটাই অস্বস্তিতে পড়লো না। দলের অস্বস্তির কিছু নেই তো, এখানে ওনার ব্যক্তিগত ম্যাটার আছে। এবার দল পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে, দলের প্রধানকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলের বিরোধী দল নেতা হচ্ছে আমাদের শুভেন্দু অধিকারী। তাহলে দিলীপ বাবু গিয়েছেন, ওনার পরিবারও দেখুন সঙ্গে আছে, সঙ্গে ওনার পরিবারও আছে। না সেই কারণে মুখ্যমন্ত্রীর আবেদন, মুখ্যমন্ত্রীর ইনভাইট তিনি গ্রহণ করেছেন। এবার আগামীকাল বা পরবর্তীতে দল নিশ্চয়ই তাকে নিয়ে বসবে, কথা বলবে, তার সঙ্গে এই বিষয়টি নিয়ে তাকে নিশ্চয়ই ভাবানো হবে, এবং দল কি ব্যবস্থা নেবে সে তো কোথাও মনে হয় না যে দিলীপবাবুকে যেহেতু মূল স্রোতে রাখা হচ্ছে না, দিলীপবাবু কোথাও তো তার একটা দিলীপবাবু সম্মানীয় ব্যক্তি, দেখুন দিলীপবাবু সম্মানীয় ব্যক্তি, ওনার পলিটিক্যাল জার্নি অল্প সময় হলেও প্রচণ্ড দ্রুত গতি সম্পন্ন, সেই কারণে দিলীপবাবু আমাদের কাছে সম্মানীয় নেতৃত্বই আছে। নিশ্চয়ই এই বিষয়ে দলের সঙ্গে উনি কথা বলবেন, অবশ্যই একটা পজিটিভিটি পাওয়া যাবে। বেশ আমি দেবব্রত, দিলীপ ঘোষ সঙ্গে আপনাদের দলের দূরত্ব বা ডিস্টেন্স যদি বলি খাতায় কলমে রাজনৈতিক চর্চায়, তাহলে আমরা দেখেছি যে সবথেকে বেশি যদি কেউ হিট করে থাকে আপনাদের দলকে বা আপনাদের মুখ্যমন্ত্রীকে বা আপনাদের দলের নেতাকে, তার নাম হচ্ছে দিলীপবাবু, এবং সবথেকে বেশি হিট করেছেন মুখ্যমন্ত্রীকে। এমন বক্তব্য, যে বক্তব্য নিয়ে রীতিমতন বিতর্ক হয়ে গেছে। সেই দিলীপবাবু এখন এত কাছাকাছি, এত ক্লোজ মুখ্যমন্ত্রীর সঙ্গে, তার আমন্ত্রণে তিনি দীঘাতে চলে যাচ্ছেন, তার বিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা চলে আসছে, একটু কোথাও অঙ্কটা অন্যরকম লাগছে। দিলীপবাবুকে কি আপনারা কাছে পেতে চাইছেন? বঙ্গ বিজেপিকে একটু ভাঙন ধরানোর জন্য বা একটু ডস করার জন্য, যে দিলীপবাবুর মতন লোককে যদি আমরা পাই বা আমরা ব্যবহার করতে পারি, তাহলে বঙ্গ বিজেপি যেটুকু আছে সেটুকুও থাকবে না। দেখুন, 550 বছর আগে শ্রী চৈতন্যদেবের হাত ধরে বাংলায় পুণ্যভূমিতে যে ভক্তিবাদের শুরুটা হয়েছিল, তার একটা পুনঃপ্রকাশ ঘটালেন মমতা বন্দ্যোপাধ্যায় এই 21 শতাব্দীতে। আগামী ইতিহাসকে জাগিয়ে তুললেন, মানুষের কল্যাণ হোক, সৌহার্দ্য বজায় থাকুক, এবং মহাপ্রভুর আশীর্বাদ সবার ওপর বর্ষিত হোক, যেই জয় জগন্নাথ বলে আমি শুরু করলাম। দেখুন, দিলীপ ঘোষ মানেই বিজেপি, যা কৌলিন্য বিজেপি পেয়েছে পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষের হাত ধরেই পেয়েছে, এটা কেউ অস্বীকার করে না। উনি সৌজন্য রাজনীতি করতে, মানে সৌজন্য দেখাতে, রাজনীতি নয়, সরি ভুল বললাম, উনি হয়তো দেয়াল লিখনটা পড়তে পেরেছেন। আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতির কিভাবে আবর্তন করছেন, সেটা কি শুভেন্দুবাবুর জন্য না? দেখুন, শুভেন্দুবাবুর কথা আমি এখানে না বলাই ভালো, কারণ উনি বললেন ওখানে গেছেন চটি চাটা, চাকর বাকর, ভাতাজীবী নিয়ে ফুর্তি করতে গেছেন, ঠিক আছে, আরও পরের ভাষাটা আমি বললাম না, অন রেকর্ড আছে। এখন দিলীপবাবুকে কোনটা বললেন আমি জানি না, চটিচাটা বললেন না চাকর বাকর বললেন না ভাতাজীবী বললেন, সেটা শুভেন্দুবাবু ভালোই বলতে পারবেন, আমি ওনার সম্বন্ধে বলতে চাই না। দেখুন, বিজেপির একটা জগন্নাথের চিরকালীন অ্যালার্জি রয়েছে, সেটা জগন্নাথ সাংসদ হোক, মানে তিনি কামিনী রোগে অসুস্থ, আবার জগন্নাথ চট্টোপাধ্যায় হোক, তিনি কাঞ্চন রোগে অসুস্থ, ঠিক আছে। আমার মনে হয় সেই থেকে কিছুদিন আগে দেখবেন যেন তেন প্রকারে এই অনুষ্ঠানটাকে আটকানোর জন্য সাউথ ইস্টার্ন রেলওয়ে একটা ঘোষণাও করলো, যাতে ওই হাওড়া থেকে যে ট্রেনটা আপনার দীঘাগামী ট্রেনটাকে, সেটাকে এই সময় তাদের মনে পড়লো মেনটেনেন্স করার খুব প্রয়োজন আছে, করে এই এক সপ্তাহের জন্য সেটাকে বন্ধ করে দিল। তারা মনে করেছে, কিন্তু মহাপ্রভুর অমোঘ ডাক, মানুষ লক্ষ লক্ষ মানুষ গেছে, সেই তালে গিয়ে দিলীপবাবু গেছে, এর মধ্যে আমার মনে হয় কোনো রাজনীতির কিছু নেই, সম্পূর্ণই সৌজন্য রাজনীতি। এটা তো ঠিকই বলেছেন উনি, মহাপ্রভু জগন্নাথ এসছেন,
আমরা যাবো না, কেন দিলীপ যাবো? বাবুকে নিয়ে আপনারা ভাবছেন না? না না, টানাটানি ভাবাভাবি করছেন না, না? আমরা ভাবছি দেখুন সমস্ত মানুষকে নিয়ে। এই যে আলী হোসেন সাহেব বললেন না, দিলীপ বাবুকে নিয়ে ভাবছে না, আলী হোসেনের ধর্ম পরিচয় আমি প্রশ্ন করছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সকল মানুষের জন্য ভাবছে। আলী হোসেনের জন্য হয়তো শুভেন্দু অধিকারী ভাবেন না, কিন্তু মানুষ পশ্চিমবঙ্গের 10 কোটি 12 কোটি প্রত্যেকটা মানুষের জন্য ভাবে। হয়তো নির্দিষ্ট একটা রাজ্যের মন্দিরে হয়তো সর্বধর্মের মানুষ তারা অংশগ্রহণ করতে পারে না, আমরা বহুবার দেখেছি কিছু মানুষকে আটকানো হয়েছে। কিন্তু এখানে যে যারা যে কালচারাল সেন্টার বলুন, মন্দির বলুন, যে নামে খুশি আপনি ডাকতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু সেখানকার অর্থনৈতিক উন্নয়নের জন্য যে জায়গাটা করা হয়েছে সেটা আগামী দিনে কেউ অস্বীকার করতে পারবে না। সেই অমুক টানে দিলীপবাবু একটা বার্তা দিতে গেছেন, এর মধ্যে কোনো রাজনীতি নেই। আর দিলীপবাবু তো সহসভাপতি কেন্দ্রীয় বিজেপির, তো সেটা নিয়ে আসছে কেন? আর আমার মনে হয় বিজেপির এটাকে এনকাজ করা হয়েছে, কারণ মন্দিরের যখন শিলান্যাস হয়েছিল, কাঁথির যিনি মহারাজ যুবরাজ জমিদার বলে প্রমাণ করেন, তিনি তার বাবা সাথেই ছিলেন। আর এখন যখন দেখুন উদ্বোধন হলো, সেখানেও একজন বিজেপির সহসভাপতি উপস্থিত ছিলেন। তাই ভালো দিক তো, ভালো দিক, ভালো, খুব ভালো দিক। আমরা তো মনে করি সবাই দিলীপ বাবুকে সৌজন্য হিসাবেই দেখছেন, আমন্ত্রণ রক্ষা করার জন্য গেছেন, বাকি কিছু নয়। উনি ব্যক্তিগতভাবে কোথায় বার্তা দেবেন ওটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি ঝন্টুদার কাছে যাবো। ঝন্টুবাবু, এই মুহূর্তে একটা বঙ্গ রাজনীতিতে একটা ধর্মীয় মেরুকরণের জায়গা তৈরি হয়েছে এবং পরিষ্কার স্পষ্টভাবে সনাতনী হিন্দু বনাম সংখ্যালঘুদের একটা টানাপোড়েন আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে বিজেপি একটা দিক, বর্তমান শাসক দল একটা দিক নিচ্ছেন, এবং বর্তমানে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আমাদের রাজ্যে যে একটা অশান্ত অস্থির পরিবেশ তৈরি হয়েছে, সেখানে আজকের এই মন্দির উদ্বোধনে কোথাও মনে হয় না যে ধর্মকে সামনে রেখে বা সনাতনী হিন্দু ধর্মকে সামনে রেখে কে কতটা কাছের, এখানেও একটা বার্তা দেওয়ার চেষ্টা, যে কারণে আজকে এই মন্দির উদ্বোধন বা মন্দির উদ্বোধনের জন্য প্রিপারেশন তৈরি হওয়া, পাশাপাশি শুভেন্দুবাবুকেও আজকে পাল্টা একটা কর্মসূচি করতে হবে বলে সনাতনী সমাবেশ করতে হচ্ছে। তার মানে এটা খুব পরিষ্কার না। আমি বলছি দেখুন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াই তো, পৃথিবীর প্রথম নোবেল লরিয়েট বা একমাত্র নোবেল লরিয়েট যার বসতবাড়িত বিশ্ববিদ্যালয়, তার কবিতাই তো ভারতবর্ষের আপামর মানুষের পাথেও। দেখুন ওই যুগে তিনি লিখছেন, নটির পুজোয় রবীন্দ্রনাথ ঠাকুর লিখে যাচ্ছেন, ভয়ের তারা খেয়েই ধর্মের মূঢ়তার পিছনে মানুষ লুকোনোর চেষ্টা করে। তো এখানে তো আর ভয় একটাই, ভোট হারানোর ভয়। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ যে মন্দির ইয়ে করা, আমি বলছি এটা কি বিধানসভায় দাঁড়িয়ে আমি ব্রাহ্মণের মেয়ে, আমার বাবা স্বাধীনতা, সেটাও বলেছেন উনি, এটসেট্রা এই যে টার্মগুলো ব্যবহার করা, এগুলো তো ভারতবর্ষের সংবিধানের মূল যে সেকুলার যে স্পিরিট, সেটাকে তো পুরোপুরি ক্রস চেক করছে, এবং করছে বলেই তো উনি মন্দির নামটা হিসেবে উদ্বোধনটা করেননি, করেছেন কালচারাল সেন্টার। উনি জানেন ভালো করে এটা আটকে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে শুভেন্দুবাবুর দলের স্পষ্ট অবস্থান, তিনি হিন্দুদের রাজনীতিটা করেন, সবকা সাথ সবকা বিকাশ, প্রধানমন্ত্রী, তার দলের সর্বোচ্চ নেতা, তার কথাই মানেন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই জুতোয় পা গলাতে হলো কেন? কারণ 11 সালে ক্ষমতায় আসার পরে তো তিনি এই যে মানে কি বলবো ওটাকে, তোষণের রাজনীতি না, বারবার তো বিরোধী দল থেকে বলা হয় যে সংখ্যালঘুদের তোষণ করা। না, উনি নিজেও তো বলেন অ্যাপিসমেন্ট পলিটিক্সটা উনি করেন। উনি নিজে 19-এর নির্বাচনের পরেই তো প্রেস কনফারেন্স করে বলেছেন, না আমার কথা নয়, যে গরু দুধ দেয় তার আমি লাথি খাবো, একদম স্পষ্ট তো। মানে এখানে উনি রাগ ঢাক করেননি। আমি তো ওনাকে ভালো ভাবি যে উনি কেন এখনো পর্যন্ত ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে রিয়াল ক্যারেক্টার, যে রাজনীতিটা উনি মূল স্রোতে করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে এই অ্যাপিসমেন্ট পলিটিক্সটা করতে গিয়ে উনি যেটা বুঝলেন যে দেখুন সমাজবিজ্ঞানে না একটা জিনিস আছে, আপনি একটা জায়গায় ইনভেস্টমেন্ট করলেন, আরেকটা পার্ট কিন্তু অনেক সময় রেট্রোভার্স হতে পারে, কাউন্টার রিভাইভালিজম তৈরি করতে পারে। এই যে সংখ্যালঘুদের রেজিমেন্টেশনটাকে কাজে লাগিয়ে আমি ভোট ব্যাংকের ক্যাশ করতে গিয়ে যখন দেখলাম যে সংখ্যাগুরুরা যারা আক্ষরিক অর্থেই জন্মগতভাবে একটা উদারতার স্পেয়ারে থাকে, তাদের মধ্যেও একটা গেল রব বা ভয়ার্থ ঢুকে গেছে। এটাই কাউন্টার ন্যারেটিভস তৈরি হয়, সমাজ দেয়। এটা শুভেন্দুবাবুর কোনো ক্রেডিট নেই, মমতারও সেই ক্রেডিট নেই। ফলে এই জায়গায় যখন এত বিশাল সাফল্য 2024-এ মমতার, তারপরেও দেখা যাচ্ছে ভোট পার্সেন্টেজ মাত্র 7% ডিফারেন্স বিটুইন, যে কোথাও ভাবাচ্ছে, মানে এইটা ভাবাচ্ছে, এই ভাবনাটা মুর্শিদাবাদ মালদার পরে কিন্তু আরো গাঢ় হয়েছে, বাংলাদেশ হওয়াতে অশনির সংকেত দেখেছে। আর এখন যে উদ্ভূত ভারতবর্ষের পরিস্থিতি, পেহেলগামে ভারত যদি পলিটিক্যালি এমন কোনো অ্যাক্টিভনেস নিয়ে নেয় পাকিস্তানের বিরুদ্ধে এবং ঐতিহাসিকগতভাবে এটা স্ট্যান্ড করে যায়, তাহলে আমি বলছি মমতা ব্যানার্জি ভালো করেই জানেন এই হাওয়াতে, এই আবেগেই উড়ে যাবে, যেটা ইন্দিরা গান্ধী 71-এ ওয়ার জিতার পরে হাজার
বাজে কাজ করার পরেও কিন্তু তিনি উড়ে সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গেছিলেন। চলে গেছিলেন, এই যে ঠিক। হিরোইজমটা তৈরি করা, মমতা কিন্তু তার কাউন্টার পলিটিক্সটা ভালো করে দেওয়াল লিখনটা পড়েছে। আজকে সফট হিন্দুজমের তাতে ইয়ে করা তাই কিন্তু প্রশ্নটা কি জানেন, আবার সেই সমাজ বিজ্ঞানে চলে আসা, যে সেই তো বেনেডিক্ট রিচার্ড ও জার্মান অ্যান্ডারসন কোন যুগে বলে গেছিল নেশন তো একটা ইমাজিনারি কনসেপ্ট ভাই, তার মধ্যে একটা সামান্য ক্যাটাগরি হচ্ছে ধর্ম। আচ্ছা, ফলে যে ব্যবস্থাটাকে দেশকালে সব দেশের মানুষই একটা বড় অংশ সেই আবেগে ঘুরে বেড়ায়, এই রাষ্ট্রের নেতারা জানেন। ফলে এই জালটাতে যখন আপনি মাছ তুলতে গেলেন, অর্থাৎ ভোট ব্যাংকে আপনি ক্যাশ করতে যান এই জালটা ফেলে, ধর্মের জালটা ফেলে, তখন বুঝতে হবে আপনি উন্নয়নে কোথাও গিয়ে ফেলিওর হয়েছেন। তাই ডিসপ্লে পলিটিক্সটায় পলিটিক্যাল ইস্যুগুলোকে তুলতে চাইছেন। আজকে মমতা ব্যানার্জি এটা করার পিছনে 3টে এফোর্টেবল পার্ট আছে। এক, সংখ্যাগুরু একটা ভোটের অংশটাকে তার দিকে ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা, যেটা শুভেন্দুবাবুর নেতৃত্বে একটা অংশ গেছে, এটা অস্বীকারের জায়গা নেই। সেকেন্ড, যেটা বৃহৎ যে দুর্নীতির নাকপাশ, দেখুন 26,000 চলে গেছে, 32 যাবে, আবার 27 চলে যাওয়ার স্কুলগুলোর শিক্ষক শূন্যতা এমন জায়গায় যে তড়িঘড়ি পৃথিবীর সবচাইতে ভয়ানক একটা অর্ডার ইস্যু করতে হলো সরকারকে। সামার ভ্যাকেশন আগিয়ে এনে বলা হলো না সামার ভ্যাকেশনের স্কুলটা কবে খুলবে। মানে অদ্ভুত, ভাবুন আপনি অফিসটা বন্ধ করলেন একটা ছুটিতে, আপনি খুলবেন কবে সেটা তো বলে দেবেন সেদিনই, কারণ আর কার্যত স্কুলটা খুলবে কিনা সেটাও তো সন্দিহান শিক্ষা দপ্তর। এইটা ফেলিয়ারনেসটা, এই কাউন্টার ন্যারেটিভটা তাকে এটা করতে হতো। এই উত্তরটাই নেব দেবব্রত বাবু। যে বিষয়গুলো সামনে চলে আসছে, সফট হিন্দুত্ব, বর্তমান পরিস্থিতি যেটা একেবারেই আপনাদের দলের পক্ষে যাচ্ছে না, সেখান থেকে একটুখানি আইশিফট করাতে হলেও আজকে এই ধরনের একটা অনুষ্ঠান না করলে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে ক্রমশ তিনি হয়তো পিছিয়ে পড়ছেন। কি বলবেন? শুনুন ঝন্টুবাবু, একটা জিনিস এড়িয়ে গেলেন, রাম মন্দির তৈরি করে কোন উন্নয়ন ফেল করেছিলেন মাননীয় নরেন্দ্র মোদী, এটা কিন্তু সম্পূর্ণ এড়িয়ে গেলেন। বাণিজ্যকরণ উনিই করেছিলেন। কিন্তু দেখুন গতকালে দিলীপ বাবুর কথা রেস্টে নেই, আমি বলছি ধর্ম কখনো ভোটকে নিয়ন্ত্রণ করে না। যদি ভোটকে নিয়ন্ত্রণ করতো, যেখানে রাম মন্দির রয়েছে ফৈজাবাদ কেন্দ্রে, সেখানে বিজেপি হই হই করে জিতত, কিন্তু বাস্তবে তা হয়নি। সেটাই বলছি, দেখুন একটা কেন্দ্র নির্বাচনের ফলাফল দিয়ে তো অবশ্যই করে না। দেখুন এই যে বললেন না তোষণের রাজনীতি, হ্যাঁ একদম নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি তো করেন, তো একদম সঠিক বলেছেন ঝন্টুবাবু। মমতা ব্যানার্জি তখনই তোষণের রাজনীতি করেন যখন দুর্গাপুজোর সময় প্রতিটি ক্লাবকে প্রায় 1 লক্ষ টাকা করে দেন এবং সেই ঝন্টুবাবুদের মতো লোক সেখানে গিয়ে বিরোধিতা করেন, তখন তো তোষণের রাজনীতি করেন। তো একদম সঠিক কথা বলেছেন। এই যে দেখুন, আমি জানি উনি সর্বধর্ম সমন্বয়ের কথা বারবার বলেন, হ্যাঁ সেটা তো বলতেই হবে, আমি আসছি, তিনি তোষণের রাজনীতি করেন, তিনি শিখেদের প্রোগ্রামে যান, তিনি খ্রিস্টানদের প্রোগ্রামে যান, তখন শিখ ধর্মে হঠাৎ করে তিনি এই যে আমি হিন্দু বাড়ির মেয়ে এবং আমি এই হিন্দুত্বর বিষয়টা কেন বিজেপি একা ভাগ করে নেবে, সেটা তো তুই বাবার এই পলিটিক্সের সামনে চলে আসছে। এটা তো নতুন করে মার্কেটিং করতে হবে না। উনি ব্রাহ্মণ পরিবারের মহিলা, বিজ্ঞাপন নেব, ব্রাহ্মণ পরিবারের মহিলা, টাইটেল আপনার বন্দ্যোপাধ্যায়, তাকে নতুন করে তো আবার পরিচয় দেওয়ার কিছু নেই। যেটা এরা দেখুন কুৎসার রাজনীতি করছে। দেখুন আজকে তো শুভেন্দুবাবুর এই সম্মেলন নিশ্চয়ই করতে পারতেন, একটা অনুষ্ঠান ওনার সেখানে তো দেখা গেছে কারা গেছে, আমরা তো পরিষ্কার দেখলাম 25,000 মানুষের খাবার জোগাড় করা হয়েছে, তারা খেতে উঠে পালিয়ে গেছে। তারা নিজেরাই বলছেন শুভেন্দুবাবু আপনারা এসছেন না খেতে এসছেন, তারা কি করতে এসছেন তোরা বলতেই পারবে। আর উনি শুনুন একটু বলে নি, আমাদের হিন্দু ধর্মে 33 কোটি দেবতা, মানে 33 প্রকার দেবতা রয়েছে। করুন না, বিজেপির তো আরো অপশন রয়েছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে 33 কোটি দেবতা একটা করুন না, কে বারণ করেছে? করুন না। এইভাবে হিংসা করে কিছু করা যায় না। হিংসা আপনারা করুন, পশ্চিমবঙ্গের মানুষ সব দেখছে। আর ঝন্টুবাবুর বাড়িতেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে প্রত্যেকের বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেবে, কোনো চিন্তা করার দরকার নেই। জগন্নাথ দেব আছেন, আপনাদের কোনো দুঃখ করার, হিংসা করার কিচ্ছু দরকার নেই। শুভেন্দুবাবু জল ঝুলিয়ে খেতে ভালোবাসেন, আপনারা ঝুলিয়ে জল খান। ছোট্ট করে উত্তর বলুন। না, আমি বলছি যে আমার বাড়িতে প্রসাদ শিরোধার্য, কারণ আমার পিতার সম্পর্কে তো আমি একটা ধর্ম পেয়েছি, কিন্তু আমি প্র্যাকটিসিং হিন্দু নই। কিন্তু সেকুলারিজমের সংজ্ঞাটা কোনোভাবেই রেড রোডে যাওয়া বা জগন্নাথ মন্দির উদ্বোধন এটা নয়। প্রথম। দ্বিতীয়, নরেন্দ্র মোদী উদ্বোধনটা করেছেন, আমি নিজে কলম তুলে বলেছিলাম অন্যায় করেছেন, রাজধর্ম থেকে বিচ্যুত হয়েছেন, কারণ সেকুলারিজম মানে কিন্তু বোঝায় না সব ধর্মের কাছে গিয়ে মাথা নত করা, এটা সেকুলারিজম নয়। রাষ্ট্রনায়করা ধর্মের থেকে দূরে থেকে পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ করে বলবে সব ধর্ম যেন একসাথে থাকে, আমরা যাচ্ছি না, এটা সেকুলারিজমের সংজ্ঞা। দ্বিতীয়,
সরকারি টাকায় সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রাম মন্দিরটা তৈরি করেনি, ঠিক। যেটা একদম ভুল পশ্চিমবঙ্গ তথ্য, সরকার তৈরি একদম ভুল করেছে। তথ্য। অনেক তথ্য রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে একদম ব্যাপক, একদম ভুল তথ্য। অনেক তথ্য রয়েছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করতে সরকারি অর্থ ব্যয় হয়েছে। হিন্দু আর মুসলিমদের দিন যে এখন এই মধ্যে একটা ধর্মীয় মেরুকরণ রাজনীতি হয়েছে, বিজেপি সবসময় সেই হিন্দুত্বটাকে সামনে নিয়ে আসে। এখন এই মন্দির রাজনীতিতেও কোথাও যেন মনে হচ্ছে কে বড় সনাতনী হিন্দু সেটাই প্রমাণ করার চেষ্টা। ছোট্ট করে উত্তর নেব। না, প্রথম যেটা প্রতিক্রিয়া সেটা হচ্ছে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জগন্নাথ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র করেছেন, এটা আসলে তো মন্দির নয়। এখানে জগন্নাথ ঠাকুরের মূর্তি নিয়ে এসে সেখানে পুজো করা হলো বটে, কিন্তু সত্যি সত্যি এটা উনি পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা করলেন আর কি। পর্যটন শিল্প বলতে এখানে দীঘাতেই করা হয়েছে, দীঘাতে লোক যাবে স্বাভাবিক কারণে, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দির দর্শন করে আসবে। ওখানে যদি টিকিট সিস্টেম করে ওখান থেকে রয়্যালটি পাবে, তারা টাকা পাবে। একইভাবে তারা ওই ইনকাম করবে মদ বিক্রিতে, একইভাবে চলছে। পর্যটন শিল্প উত্তরবঙ্গে আছে এবং দীঘাতে আছে। উদ্দেশ্যটা কি আজকে জগন্নাথ পরিষ্কার, যেটা হচ্ছে আলিবাবু মদ শিল্পটা খুঁজে পেয়েছেন, যেটা মানে যার যেদিকে নজর ঠিক আছে। হিন্দু ভোট তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে, উনি হিন্দু ভোট আটকানোর চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। আরে আপনি তো নিজের দল থেকে সরে যাচ্ছেন, সেটা আগে দেখুন। শুভেন্দুবাবু আপনার দলেই আপনার লোক মনে করেন, আপনি তো নিজেই দল থেকে সরে যাচ্ছেন, সেটা আগে দেখুন। 26 আপনি দলে আছেন কিনা? 26 নতুন শুভেন্দুবাবু আমাদের চ্যাংদোলা করে তুলে ফেলবে আপনি যদি এমএলএ হন। এই ধর্মীয় আরে আপনি কি বিধানসভায় দাঁড়াবেন আলিবাবু? রাজনীতি কি চলবে সেদিকেও আমাদের লক্ষ্য রাখবে। তবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। সেই স্টিফেন কোর্ট আমরির স্মৃতি ফিরিয়ে আনলো। কেন এই ধরনের হোটেলের ফায়ার অডিট হয় না, কেন এই ধরনের হোটেলে এই বেনিয়ম নির্মাণ চলছে, যার এনওসি পর্যন্ত লাস্ট 3 বছর করা হয়নি। ফায়ার অডিট তো দূরের কথা, যেখানে দমবন্ধ অবস্থায় আজকে এতগুলো আবাসিক যারা ছিলেন তারা মারা গেছেন। বাঁচার জন্য কেউ কেউ কার্নিশে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়েছেন, কেউ ছাদে দাঁড়িয়েছেন। দমকলের অফিসাররা গিয়ে তাদেরকে নামিয়ে এনেছেন। এবং এখানে যে বেনিয়ম হয়েছে, ডিজি ফায়ারও সে কথা স্বীকার করেছেন, দমকল মন্ত্রী তিনি স্বীকার করেছেন, কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম মহাশয় তিনিও স্বীকার করেছেন, কিন্তু সবাই স্বীকার করছেন। কিন্তু কেন কলকাতার বুকে আজ একের পর এক এ ধরনের অগ্নিকাণ্ড ঘটবে এবং আমরা দেখতে পাবো মৃত্যু মিছিল? কার দায়? এবং প্রশাসন কেন গোটা বিষয়টা নিয়ে এখনও পরিষ্কার করে তাদের বক্তব্য রাখছে না? আমরা এই আলোচনা শুরু করব। তার সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের বিশেষজ্ঞ প্রদীপ্ত ঘোষাল। প্রদীপ্তবাবু, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রতবাবু টিএমসি তরফ থেকে, বিজেপির তরফ থেকে আলী হোসেন সাহেব রাজনৈতিক বিশ্লেষক, ঝন্টুবাবু রয়েছেন, ঝন্টু বড়াই সাহেব রয়েছেন। আমি শুরু করব প্রদীপ্তদার কাছে। প্রদীপ্তদা, আপনার এই অভিজ্ঞতা, আজকে যেভাবে এই বেনিয়ম বা বেনিয়মভাবে নির্মাণ করছিল, সিঁড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, যেখানে বলা হচ্ছে যে একটা পানশালা তৈরি করার জন্য এই ধরনের বেআইনি নির্মাণ হচ্ছিল, আজকে এতটাই দাহ্য পদার্থ ছিল যে দুহায় এতগুলো লোকের দম বন্ধ হয়ে মৃত্যু হয়ে গেল। অর্থাৎ দমকল যাওয়ার পরেও তাদেরকে বাঁচানো গেল না, মানে কত দ্রুত সেই ধোঁয়া তাদের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে আজকে এই ধরনের বেহিসেবি একটা সিচুয়েশান তৈরি হচ্ছে, যেখানে বারবার কলকাতায় আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা, কিন্তু কোনো পরিবর্তন নেই, কর্পোরেশনেরও নেই, না দমকলেরও নেই। কোথায় গিয়ে আমরা আজ দেখতে পাবো যে এগুলোর পরিবর্তন হবে? প্রদীপ্তদা, ম্যাক্সিমাম কিন্তু মারা গেছে আগুনে পুড়ে মারা যায়নি, তারা মারা গেছে সবই অ্যাসফিক্সিয়াতে, মানে কার্বন মনোক্সাইড বন্ধ হয়ে। ইয়েস, কার্বন মনোক্সাইড ইনহেলেশন। তার মানে ধোঁয়া বেরোনোর কোনো জায়গা ছিল না। আপনি যদি বাড়িটা বাইরে থেকে দেখেন, আপনাদের, আমি যদিও স্পটে যাইনি, কিন্তু এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিই প্রদীপ্তদা, কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থাও ভালো করে কাজ করেনি, ফায়ার অ্যালার্ম পর্যন্ত বাজেনি। আমি ওই ব্যাপারটা পরে আসছি। আমি আগেই বলছি, আপনি যদি বাড়ির বাইরেটা দেখেন, দেখবেন যে বহু জানলা বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো ইঁটগুলো অব্দি বাইরে থেকে দেখা যাচ্ছে। ঠিক আছে, বারান্দা বন্ধ করে দেওয়া হয়েছে, জানলা বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোকে সমস্ত ভেতর থেকে নিশ্চয়ই অন্য কিছু করা হয়েছে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, ব্যাপারটা হচ্ছে একটা যৌতুগৃহ তৈরি করা হয়েছে।
এখন ঘটনা হচ্ছে যে এর ভেতরে অগ্নি নির্বাহক ব্যবস্থা কাজ করেনি, সেটা কি কাজ করবার মতন এট অল ছিল কিনা সেটাই বা কে জানে, কেউ জানে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা ভিজুয়ালি বাইরে থেকে দেখে দেখা যাচ্ছে যে এটা একটা রং ডুইং ফ্রম দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ চলছে। বাড়িটার সেই চতুর্দিকে সেই স্টল, যেখানে সেই প্লাস্টিক দিয়ে মোড়া মোড়া স্টল, যেখানে আমরা দেখেছি যে আজকে একটা আগুনের মানে ওগুলো হচ্ছে একদম আগুনের জায়গা, একটা স্টলে আগুন লাগলে বাড়িতে লাগবে, বাড়িতে লাগলে ওই স্টলে লাগবে, এবং ওই কাছাকাছি কোনো কেউ যেতে পারবে না। আজকে আপনি দেখেছেন যে সিঁড়ি লাগাতে হয়েছে, ওই স্টলের উপর দিয়ে সিঁড়ি লাগিয়ে লাগিয়ে ইয়েদের উঠতে হয়েছে, আমরা দেখেছি সেই ছবি, কিভাবে তাদেরকে রেস্কিউ করা হয়েছে সেই ছবি পর্যন্ত আমরা দেখেছি। আমি বক্তব্য হচ্ছে যে এই পার্টিকুলার ঘটনাটা প্রমাণ করে যে প্রতিটা ক্ষেত্রে দেয়ার ওয়াজ সাম ল্যাকুনা অর দি আদার, মানে প্রতিটা ক্ষেত্রে। আজকে একটা বাড়ির তার এন্ট্রেন্স তার বন্ধ হয়ে রয়েছে, তার যেটা চালু এন্ট্রেন্স সেটারও চতুর্দিক দিয়ে এ হচ্ছে কি স্টল, যেখানে একটা মানে দমকল যেতে পারবে না। আর এক নম্বর, 2 নম্বর হচ্ছে ভেতরে দেখার কেউ নেই যে কি ঘটনা ঘটছে, তার সেখানে যেগুলো লাগানো আছে সেগুলো চালু আছে কিনা, তার মানে অডিট হয়নি বহুদিন। এবং এই মানে যেটা বলা হচ্ছে যে সবাই মেনে নিচ্ছে যে এর মধ্যে একটা বিরাট গাফিলতি আছে। গাফিলতিটা কি? গাফিলতিটা হচ্ছে যে অডিট যদি না হয়, অডিট হয়নি বা অডিট হলেও সেটা ভুল অডিট হয়েছে, তার মানে হচ্ছে যে এই সিস্টেমগুলো কাজ করছে না। এই সিস্টেমগুলো যেগুলো থাকার কথা, চেকস অ্যান্ড বাউন্স নেই। এই চেকস অ্যান্ড বাউন্স যদি না থাকে তাহলে ফায়ার ইজ আ থিং যেটা যেই মুহূর্তে লাগবে তার থেকে বেশি সময় নয় তার ডিস্ট্রাকশনে। আজকে আমরা এই ধরনের বহু জায়গাতে দেখছি, এটা আমি বলছি না যে খালি কলকাতার এইটুকু জায়গাতেই হচ্ছে, কিন্তু বড় বাজারে এর আগে বহুবার হয়েছে, আজকে গড়িয়াহাটে হয়েছে। মেনলি মার্কেট প্লেস, যেগুলো ঘিঞ্জি জায়গা, সে সমস্ত জায়গাতে যদি নজরদারি না থাকে তাহলে সেটা একটা সেই ব্যাপারটাই হচ্ছে একটা গুরু অপরাধ। এবং এই মানে আপনার যদি দেখে থাকেন যে কিভাবে মানে আপনার কোনো অ্যাপ্রোচই নেই, আপনি যে মানুষকে সেভ করবেন তার কোনো অ্যাপ্রোচ নেই, মানুষ বেরিয়ে আসবার কোনো অ্যাপ্রোচ নেই, রেট্রোফিটিং বাইরে থেকে যে সিঁড়ি হয় নেই। সবথেকে বড় কথা হচ্ছে 2022 সালের পর ফায়ার লাইসেন্স রিনিউ পর্যন্ত হয়নি। এটাও তো সবথেকে তার মানে হচ্ছে কি যে এই যে অডিট সিস্টেম, এই অডিট সিস্টেমের জন্য তো গভর্নমেন্টকে ভাবতে হবে যে তাহলে যে নাম্বার অফ অডিটার্স বাড়াতে হবে। এনজিওস ইত্যাদি হ্যানা টানা যারা এই অগ্নি নির্বাহক সম্বন্ধে যাদের আইডিয়া আছে সেই ধরনের অডিট, দায় কি পুরসভা এড়াতে পারে? পুরসভা তো দায় এড়াতে পারে না। কেন এড়াবে? পুরসভারও তো, আমার বক্তব্য তো সেখানেই, খালি যে ভেতরে ফায়ার ডিপার্টমেন্টকে আমরা দোষ দিয়ে খালি হবে না। পুরসভা হচ্ছে একটা ডিপার্টমেন্ট যার হাজার হাজার লোক সমস্ত পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় ডিফারেন্ট ডিপার্টমেন্টসে। তারা তো প্রত্যেকদিন দেখতে পাচ্ছে যে একটা বাড়ির সবকিছু বন্ধ করে ফেলা হচ্ছে। সেখানে একটা আপনি যদি আপনার বাড়িতে একটা বাইরের দিকের জানলা বা দরজা যদি আপনাকে বন্ধ করতে হয় বা সেটাকে রিলোকেট করতে হয়, ইউ নিড আ পারমিশন। আজকে সেই পারমিশন ছাড়া কিভাবে তারা করলো? ওই বড় বড় জানলাগুলোকে বন্ধ করে ছোট্ট ছোট্ট মানে গুলগুলির মতন বানিয়ে দিয়েছে সমস্ত। আমরা তো দেখতে পাচ্ছি বাইরে থেকে, ভেতরে যাওয়ার দরকার নেই। এবং এই ধরনের কিন্তু আমি আপনাকে বলছি কলকাতা শহরে ভর্তি আছে। এবং স্পেসিফিক্যালি যেগুলো হোটেল মানে মানুষ বাড়ি ছেড়ে যেখানে এসে থাকছে, তারা কেউ দেখে না যে আমি কোন হোটেলে ঢুকছি, তারা দেখে হয়তো সস্তা, তারা দেখে হচ্ছে জায়গা, যেই জায়গাটায় তারা যাচ্ছে তাদের সেটা কাজের প্রয়োজনে সেখানে তারা কাছাকাছি থাকতে চায়, এইরকম অনেক কিছু দেখে। সত্যি আমরা দেখি না যে হোটেলটা কতটা সেফ। কিন্তু আজকে সেখানে দায়িত্ব যদি প্রশাসনের না থাকে, প্রশাসন যদি সেই জায়গাগুলোকে না দেখে, তাহলে ইট ইজ ইম্পসিবল। পৃথিবীতে এরকম কোনো ফোর্স নেই। আমি তো ফায়ার ব্রিগেডকে দায়ী করতে পারবো না। আমি ফায়ার ব্রিগেডকে দায়ী করবো কিভাবে? তা এইরকম একটা সিচুয়েশনে যেখানে কার্বন মনোক্সাইড ঢুকে গেছে, দুটো বাচ্চা তার ঘরে বসে দাদুর সঙ্গে, মানে 14 জনের মধ্যে দুজন
শিশু ছিল, হ্যাঁ, 10 সেই বছর, একজন 2 বছর। ঘরে বসে তারা খাওয়া দাওয়া করছিল দাদুর সঙ্গে, কতটা প্যাথেটিক, কতটা মর্মান্তিক। ঘরের মধ্যে কার্বন মনোক্সাইড বেড়ে গিয়ে তারা মারা যায়। বেরোনোর কোনো স্কোপ পর্যন্ত তারা পায়নি, কারণ সিঁড়ির দরজাটা বন্ধ ছিল। হ্যাঁ, সুতরাং সেকেন্ড সিঁড়িও বন্ধ। সুতরাং এটা একটা অমানবিক সিচুয়েশন, অমানবিক। বেশ বেশ পরিচিত, আমি আসবো, আমি দেবব্রতর কাছে উত্তর। দেবব্রত, সত্যি তো প্রশাসনের গাফিলতি, কর্পোরেশনের গাফিলতি, দমকল দপ্তরের গাফিলতি ছাড়া আজকে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। আজকে যদি সত্যি প্রপার টাইমে ফায়ার অডিট হতো বা ফায়ার লাইসেন্স রিনিউ হতো, কর্পোরেশন যদি প্রপারলি চেক করতো বা এই পারমিশনগুলো না দিত, তাহলে এই ধরনের ঘটনা হতো না। তাহলে এই দায়িত্ব সরকারকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে, নাহলে বারবার কেন এই ধরনের ঘটনা ঘটবে? আমরা স্টিফেন কোর্ট দেখেছি, আমরা আমরি দেখেছি, কেন ঘটবে? কেন এই দায় নেবে না সরকার? দেখুন, দুর্ঘটনার ওপর কারো কতটা হাত থেকে সেটা তো মানে তদন্তের বিষয়। এতগুলো মানুষের প্রাণ চলে গেল, তদন্তের বিষয়। দেখুন, দেখতে হবে যে দুর্ঘটনা ঘটার পর তাৎক্ষণিক উদ্ধার কার্যটা কত তাড়াতাড়ি করছে সেটা সরকারের কাজ। 40টা মতো 80টা মতো বোর্ডার ছিলেন, মানে বোর্ডারের ঘর, 80টা ঘর ছিল। 4 জন করে যদি বোর্ডারে, সব মিলিয়ে 300 থেকে 400 জন মানুষ ছিল। সেখানে 14 জন প্রাণহানি ঘটেছে, একটাও প্রাণহানি ঘটা উচিত নয়। কিন্তু দেখুন, যেখানে অভিযোগটা যেটা আসছে, গ্রাউন্ড ফ্লোরে খুব দাহ্য পদার্থ মজুত করা হয়েছিল। সেই দাহ্য পদার্থ থেকে স্মোক, যেহেতু পুরো আপনার তার জন্য ম্যানেজারকে অ্যারেস্টও করা হয়েছে। ম্যানেজার তো কাজ করেন, আসল মালিক সে তো পলাতক, সে তো পালিয়ে চলে গেছে। দায় কিন্তু এড়ায়নি, সরকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে। দেখুন, সরকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে, সরকার দায় রাখছে, সরকারও ক্ষতিপূরণ ঘোষণা করেছে, কিন্তু সেটা বড় বিষয় নয়। বড় বিষয় যে মানুষের প্রাণ চলে গেল, সেই প্রাণ কে ফিরিয়ে দেবে? অবশ্যই এই গাফিলতি কার? অবশ্যই দেখুন, একটা গাফিলতির জায়গা তো ছিল, কেউ অস্বীকার করছে না, সরকারও অস্বীকার করেনি। তদন্ত চলছে, যারা নিশ্চিতভাবে যারা করেছে এবং আগামী দিনে এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আরও আর না ঘটে সেই জায়গা সরকারকে দেখতে হবে। আগামী দিনে আমাদের আরও অভিজ্ঞ হয়ে উঠতে হবে এবং বাকি যে জায়গাগুলো, যে ল্যাগসগুলো আছে সেইগুলোকে ঠিকঠাক করতে হবে। এই যে অডিট করা হয়নি, বিভিন্ন হয় দেখুন, স্মোক থেকে, আগুনের থেকে যে স্মোক হয়ে দম বন্ধ হয়ে বাচ্চাগুলো মারা গেছে, সেই জায়গাগুলো আমাদের যাতে আগামী দিনে আরও না ঘটে, এই এখান থেকে আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করে আরও কাজ করতে হবে। বিরোধী দলগুলো তো সেই জন্য আপনাদের ছেড়ে কথা বলে না। শুনুন, বিরোধী দল তো বলে, বিরোধী দলের কাজ যেটা করা তারা তো করবে, অভিযোগ তো করবে। মৃত্যু হলে বলবে না? নিশ্চয়ই, সরকার তো দায় এড়িয়ে, নিশ্চয়ই সরকার তো দায় এড়িয়ে, কোথাও দেখা যাচ্ছে না সরকার যে দায় এড়িয়ে গেছে। সরকার দায় তো স্বীকার করেছে, এটাও হয়েছে, সরকার প্রশাসন ঠিক সময় খবরও পায়নি, এটাও তো একটা পায়নি, হয়তো কোনোভাবে হয়তো মেনটেন হচ্ছে। মুখ্যমন্ত্রী দীঘা থেকে পুরো ব্যাপারটাকে, মুখ্যমন্ত্রী দীঘা থাকতে পারেন না, পুরো ব্যাপারটাকে দেখেছেন, সরজমিনে তিনি দেখেছেন, খোঁজ নিয়েছেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টও দেখেছে, দমকল মন্ত্রী খোঁজ খবর নিচ্ছেন এবং মেয়রও ব্যাপারটাকে দেখছেন, রাত্রিবেলা গেছেন। হ্যাঁ, তিনি আজকে হসপিটালেও গেছেন, তিনি গিয়ে বলছেন যে হয়ে যাওয়ার পর কেন এত বিতর্ক? আগে কেউ না, এটা নিয়ে দেখুন, দুর্ঘটনা নিয়ে যারা রাজনীতি করছে করুক, কিন্তু দুর্ঘটনা নিয়ে রাজনীতি করা কখনোই ঠিক নয়। গতকাল রাত্রে এই ঘটনা ঘটলো এবং যেখানে কোনো ফায়ার অডিট হয়নি, যেখানে বেআইনি নির্মাণ চলছিল, যেখানে দাহ্য পদার্থ ছিল বলে দম বন্ধ হয়ে এতগুলো আবাসিক মারা গেল, সেখানে ক্ষতিপূরণ দিয়েছে। অবশ্যই ক্ষতিপূরণ দিয়েছে, যারা মৃত্যু হয়ে তাদের জন্য, তাদের পরিবারের জন্য খুব দরকারি। কিন্তু যে মানুষগুলো প্রাণ চলে গেল, আজকে কর্পোরেশনকে বলা হয় ঘুঘুর বাসা। আজকে তো সেটাই বারবার প্রমাণ হচ্ছে যে কোনো দেখনদার নজরদারি নেয়, ফায়ার সার্ভিসের কোনো অডিট নেই। নাহলে এই ধরনের একটা হোটেল কিভাবে এই মেচুয়া ফলপট্টিতে এইভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে? দেখুন, যেটা বিষয়, রাজ্য সরকার তো সিট গঠন করেছে, ওটা যেটা হচ্ছে হোটেলের দুর্নীতিগুলোকে চাপা দেওয়ার জন্যই এই সিট গঠন করা হয়েছে, পরিষ্কার কথা। এবং আমাদের মেয়র, রাজ্য সরকারের এই পশ্চিম কলকাতার যিনি মেয়র, এই মেয়র তিনি এসে দায় করে ইনি বলে গেলেন এটাতেও কিছু হবে না, আমাদের পরিষ্কার কথা, দমকল মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, মেয়রকে পদত্যাগ করতেই হবে। আর এই যে এখনও যে হাজার হাজার হোটেল, শুধু কলকাতায় নয়, আরও বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে যে হোটেলগুলো আছে, সেখানকার অবস্থা তো আরও দুরবস্থা। রাজ্য সরকার যখনই একটা কিছু ঘটনা ঘটে, আমরা কি শুনেছিলাম, আমরিতে যখন হয়েছিল একই কথা সরকার বলেছে, ওই একই স্টিফেন কোর্টে একই কথা বলেছে যে না দেখবো, ব্যবস্থা হচ্ছে, ব্যবস্থা নেব, কিছুই হয়নি। আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোলা হচ্ছে, সেখানে তোলা
তোলা তোলা হচ্ছে, কোন হোটেল কতটা উপঢৌকন দেবে, কোন হোটেল কতটা টাকা দেবে, চাঁদা দেবে এবং তোলা দেবে, সেই তোলা নিয়েই তারা সন্তুষ্ট থেকে যাচ্ছে। হোটেলের পরিকাঠামো দেখার মতন তাদের পরিবেশ নেই, কোনো পরিবেশ নেই তাদের, এবং তারা চায়ও না। যার ফলে ভাবতে পারেন একটা ড্যান্স বার 240 ঘন্টা হয়ে গেল তো আতঙ্কবাদীদের লাশ কখন পাবো হয়েছে, অথচ দেখুন এতগুলো আলীবাবু 240 ঘন্টা হয়ে গেল তো ওটা স্কুল রয়েছে ওখানে, পানশালা শুভেন্দুবাবু তো সিরিয়াসলি নিচ্ছে না, একদম কম। 240 ঘন্টা হয়ে গেল, লাশ পেলাম না তো আতঙ্কবাদীদের। এই ধরনের ঘটনা আমাদের বারবার সত্যি কথা আমাদের পুরনো স্মৃতি ফিরিয়ে আনে। আমরা দেখেছি যে কি বিভৎস, কি মর্মান্তিক যখন এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যাদের পরিবারের প্রাণ চলে যায় তারা হয়তো সব থেকে বেশি ভুক্তভোগী হয়। আজকে একজন রোজগারের কোনো পরিবারের রোজগারের লোক তার হয়তো মৃত্যু হলো, কোনো বাচ্চার আজকে মৃত্যু হয়েছে, দুটো বাচ্চার মৃত্যু হয়েছে, একজন 60 মানুষের মৃত্যু হয়েছে। যারা বেঁচে গেছে তারাও এই স্মৃতি বোধহয় কখনো ভুলতে পারবে না। কিন্তু এই দায় কবে সরকার নেবে, প্রশাসনকে আরও তো কবে কঠোর পদক্ষেপ নেবে যাতে এই ধরনের ঘটনা বন্ধ হয়? দেখুন, আমার বাড়ির একদম ঢিলছোড়া দূরত্বে ওটা, জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, দেখা যাচ্ছে নাকোদা মসজিদ, পাশেই ঘটনাটা দাউ দাউ করে আগুন জ্বলছে গতকাল। রীতিমতন এমন একটা পরিস্থিতি যে সাফোকেশন হচ্ছিল ঘরেই। আমি চ্যানেলের প্রোগ্রাম থেকে গিয়ে ওই স্পটের সামনে যেতে পারছি না। আপনি খেয়াল করুন, ওই জায়গায় নাকোদা মসজিদের সামনে কলকাতার ওই বড়বাজারের ওই অংশটায় বছর খানেকও হয়নি বিধ্বংসী একটা আগুন লেগেছিল, এবং সেবারও প্রশ্ন উঠেছিল যে এমন ভাবে দখলদার বসেছিল যে মাননীয় মেয়র সাহেব জানেনই না ওখানে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের দমকলটা কি করে ঢুকবে। মানে আমি আশ্চর্য হচ্ছিলাম, মানে এটা শুনলাম না কেন যে ওখানে বিধ্বংসী আগুন 14 জন পুড়ে মারা যাওয়া, তার মধ্যে 2টি শিশু মারা গেছে। এটা হচ্ছে বিএসএফ এর ব্যর্থতা, কেন্দ্র সরকারের ব্যর্থতা। মানে আমি এটা শোনার অপেক্ষায় ছিলাম, কারণ ঠিক ওই জায়গার কাছেই আপনার মনে আছে একটা বড় ফ্লাইওভার হচ্ছিল, বিবেকানন্দ ফ্লাইওভার, সেটা ভেঙে পড়ে গিয়ে বহু লোক মারা গিয়েছিল, স্কুলের ছোট পুলকারের উপরে পড়েছিল। আজ অব্দি পোস্তা ব্রিজ, আজ অব্দি একজনও অ্যারেস্ট হয়নি। যে সংস্থা টেন্ডার নিয়েছিল তারা ছাড়া পেয়ে যায় নমিনাল একটা কেস দিয়ে, মানুষগুলো ফিরে আসেনি। কিন্তু সুপ্রিয় বাবু, প্রশ্নটা হচ্ছে দায় ঠেলাঠেলির চাইতে বড় হচ্ছে যে মেয়র সাহেব হাউমাউ করে কেঁদে বলেছিলেন জেলে যাওয়ার আগে, সিবিআই তুলে নিয়ে যাওয়ার সময় কলকাতার লোককে কেন্দ্র সরকার বাঁচতে দিল না। আমি বলছি সেই মেয়র সাহেবের উদ্দেশ্যে আমার প্রশ্ন, এখন তো বিরোধী শূন্য আপনারা, কোনো বিরোধী নেই কলকাতা কর্পোরেশনে, বহু যুগ ধরে বামেদের সময় থেকে আপনারা 20-22 বছর আপনারা, এখন কোন বাধা আপনাদের আটকাচ্ছে এই অবৈধ নির্মাণের নজরদারির জন্য? কেন একের পর এক কলকাতায় জলাশয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে বলুন দেখি? আপনি তো জল ছত্র নামক একটা প্রজেক্ট চালু করেছিলেন, সাইকেল নিয়ে কলকাতা শহরে ঘুরে ঘুরে আপনার স্টাফরা দেখবে কোথায় জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে বেআইনি ভাবে। কোথায় এগুলো? এখন তো আপনি বলতে পারবেন না বিরোধীরা বাধা দেয়, হাইকোর্ট বাধা দেয়। আপনি একটার পর একটা ওই জায়গায় 1 বছর আগে ঘটনাটা হওয়ার পরেও আপনার প্রশাসন, আপনার কর্পোরেশন কেন মুখ বুঝেছিল? আর রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো জায়গায় মন্দির উদ্বোধন করতে যেতেই পারে, কিন্তু তিনি তো আর মোগল সেনাপতি নন, মোগল সম্রাট নন যে মোগল সম্রাটের সময় বলা হতো সৈন্য সামন্ত নিয়ে তিনি যেতেন। তিনি কি সব পুলিশকে নিয়ে চলে গেছেন? না, একদমই যে দমকল পুলিশ কেউ যেতে পারেনি। বলে ব্যর্থতার ছবিটা কিন্তু খুব পরিষ্কার। আজকে দায় ঠেলাঠেলি হয়তো হবে, কিন্তু আজকে এই ধরনের ঘটনা যখন বারবার কলকাতায় ঘটে, এই বিধ্বংসী অগ্নিকাণ্ডর পর এতগুলো মৃত্যু মিছিল যখন আমাদের দেখতে হয় এবং মানুষকে এই বেদনা, হাহাকার, যন্ত্রণার ছবি আমাদের যখন দেখতে হয়, তখন সত্যি আমাদের ভাবতে হয় যে সরকার কবে এটা নিয়ে কঠোর পদক্ষেপ নেবে। সেটা ফায়ার ডিপার্টমেন্ট হোক, সেটা কর্পোরেশন হোক বা সরকার হোক। আমরাও চাইব যে এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে। সবার সচেতনভাবে, অর্থাৎ যে দপ্তরগুলোর উপর নির্ভর করে এই ধরনের পারমিশন দেওয়া, তাদেরকে আরও নজরদারি বাড়াতে হবে। আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। সমস্ত অতিথিদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম।